আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা অথবা যারা সামনে এসএসসি পরীক্ষার্থী, তোমাদের সবার জন্য আজকের এই ক্লাসটি। এবং তোমরা তো জানোই আজকের এই ক্লাসে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। এবং আমি চ্যালেঞ্জ করতেছি, প্রথমেই বলেছি যে আমি চ্যালেঞ্জ করতেছি আজকের ক্লাসটা যদি তুমি এ টু জেড দেখতে পারো প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে আমি চ্যালেঞ্জ করতেছি যে এই ফিজিক্স চ্যাপ্টার নম্বর 3 অর্থাৎ বল, এই চ্যাপ্টারটা পুরোপুরি তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সো আমার তোমার কাছে আমার অনুরোধ কি থাকবে, প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে তোমরা কি করবা, কমেন্ট বক্সে জানাবা যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড কিনা। যদি সেটা জানাতে পারো তাহলে আমি বলতেছি, ইনশিওর করতেছি, শেষ পর্যন্ত দেখা হলে বল অধ্যায়টা ফিজিক্সের সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন বলবা কি রকম মনোযোগ দিয়ে দেখবা। সো মনোযোগটা হচ্ছে একটা মুভি যে মনোযোগে দেখো সেই মনোযোগে। ওকে, আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি। আর হচ্ছে যে কোনো সময় এই ক্লাস তোমরা করবে না যখন তোমার মাইন্ড ক্লিয়ার থাকে, অথবা যখন বিশেষ করে রাত্রে বেলা যখন চারিপাশ কি হয়ে যায়, আমাদের জনশূন্য হয়, সেই সময় তুমি দেখবা। চাইলে কানে হেডফোন দিতে পারো। ওকে, আচ্ছা, তাহলে কি হবে, তোমার পড়াশোনায় মন বসবে। ওকে, আচ্ছা, এখন লক্ষ্য করো, আমরা হচ্ছে এই বল যে অধ্যায়টা পড়বো, এই বল অধ্যায়টার ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো আছে যেগুলো আমাদেরকে জানতে হবে এই পুরো অধ্যায়ে। সো এই সবগুলো বিষয় ইনশাআল্লাহ চেষ্টা করব, না হলে 2টি ক্লাস লাগবে। ওকে, আচ্ছা, সো লক্ষ্য করো, প্রথমেই আমরা এই বিষয়গুলো জানার আগে একটু ফিলে নেই যে আসলে বল কি জিনিস, আসলে বলটা কি জিনিস। আচ্ছা, তো বলের সংজ্ঞা তাহলে আমাদেরকে প্রথমত জানতে হবে। ওকে, আচ্ছা, এখন দেখো আমাদের বল, এখানে যদি আমি একটু তোমাদেরকে দেখাই যে বল আসলে কি জিনিস। তো লক্ষ্য করো, এখানে কিন্তু দেয়া আছে বল কি জিনিস। আচ্ছা, সেজন্য একটা আমাদের বস্তু লাগবে। সাপোজ এইটা হচ্ছে কি আমাদের একটা বস্তু। আচ্ছা, এখন দেখো বল কি, যা বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটায়। আচ্ছা, বলো আমার এই বস্তুটা বর্তমানে এইখানে আছে, তাহলে এইখানে আছে। এখন দেখো কি এই বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটাবে। দেখো সাপোজ আমি এইখানে একটা বল প্রয়োগ করলাম, করানোর ফলে কি হলো, বস্তুটা এখান থেকে এখানের কি হলো, রূপান্তরিত হলো, অথবা অবস্থানের পরিবর্তন ঘটলো, তাই না? তাহলে তার অবস্থান ছিল এইখানে, সে গেল এইখানে, অবস্থানের পরিবর্তন ঘটলো। বাট কেন পরিবর্তন ঘটলো, ওই যে যা পরিবর্তন ঘটালো তার অবস্থানের, সেটাই হচ্ছে বল। অর্থাৎ কি এইখানে পরিবর্তন ঘটাইছে, এই যে বল, এই বলটাই কিন্তু তাকে এখান থেকে এখানে পরিবর্তন ঘটাইছে। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যা কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটায়, অথবা এখন বলছে যে ঘটাতে চায়। তাহলে ঘটাতে চাই বলতে কি, সাপোজ এইখানে বড় একটা তোমার ট্রাক আছে, এখন ট্রাককে তুমি যদি বল প্রয়োগ করো, তো তুমি হাত দিয়ে বল প্রয়োগ করলে ট্রাক কিন্তু এক এক ইঞ্চিও নড়বে না, তাই না? কারণ কি, কারণ তোমার তো সেই পর্যন্ত সেই বল তুমি প্রয়োগ করতে পারবে না। তার মানে তুমি বল প্রয়োগ ঠিকই করতেছো, বাট সেটা নড়াচড়া করতেছে না, বা মুভ করতেছে না, অথবা অবস্থানের পরিবর্তন করতেছে না। বাট কি করতে চাচ্ছ, তুমি বল মানে তার অবস্থানের পরিবর্তন ঘটাতে চাচ্ছ। তুমি বল প্রয়োগ করতেছো কেন, কেননা সেটা যেন অবস্থানের পরিবর্তন ঘটায়, বাট সেটা পরিবর্তন ঘটালো না। তাহলে এই যে তুমি চাচ্ছ, এটাকেও আমরা বল বলবো। তাহলে যা বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটায় অথবা অবস্থানের পরিবর্তন ঘটাতে চায়, সেটাকে আমরা বলি বল। আচ্ছা, এখন লক্ষ্য করো, দেখো, অথবা আমরা যে সংজ্ঞাটা দিতে পারি পারফেক্ট সংজ্ঞা, সেটা হচ্ছে কি, যার প্রয়োগের ফলে স্থির বস্তু চলতে শুরু করে। আমাদের এটা কি স্থির বস্তু। ও হ্যাঁ, বিশেষ কথা মনে পড়লো যে এই ক্লাসটা করার আগে তোমাদের ফিজিক্সের প্রথম 4টি-5টি চ্যাপ্টারের মূল বেসিক হলো দ্বিতীয় অধ্যায় গতি। তোমরা যদি ওই বেসিক অধ্যায়টা করতে পারো, এই 4টি-5টি অধ্যায় তোমাকে না পড়লেও, এমনকি না পড়লেও চলবে, একটু করে জাস্ট খেয়াল করতে হবে। ওকে, তার মানে তোমার কাছে আমার অনুরোধ কি থাকবে, দ্বিতীয় অধ্যায়ের তোমরা সবগুলো ভিডিও দেখে নেবা, আমার দেয়া আছে। এবং কোথায় পাবে, ডেসক্রিপশন বক্সে ক্লিক করবা, ফিজিক্সের সবগুলো অধ্যায় পাবে ধারাবাহিকভাবে। প্রথম অধ্যায়ের প্লেলিস্ট লিংক, দ্বিতীয় অধ্যায়ের প্লেলিস্ট লিংক। বাট তোমরা কি করবা, দ্বিতীয় অধ্যায়ের যে প্লেলিস্ট লিংকটা আছে সেখানে ক্লিক করবা, করে তোমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথম থেকে সবগুলো ভিডিও আস্তে আস্তে দেখে নিয়ে এই তৃতীয় চ্যাপ্টারটা শুরু করবা। কারণ এই তৃতীয় চ্যাপ্টার করার আগে মাস্ট বি, অবশ্যই অফকোর্স তোমাকে ওইটা করতেই হবে, দ্বিতীয় অধ্যায়। ওকে, আচ্ছা, এখন দেখো, যার প্রয়োগের ফলে স্থির বস্তু চলতে শুরু করে। তাহলে কিসের প্রয়োগে, এটা হচ্ছে আমাদের স্থির বস্তু। এখন আমরা এইভাবে প্রয়োগ করলাম, যার ফলে কি হলো, আমার এই স্থির বস্তুটা চলতে শুরু করলো। তাহলে যার প্রয়োগের ফলে, কিসের প্রয়োগের ফলে এটা চলতে শুরু করছে, অবশ্যই বল প্রয়োগের ফলে। ওকে, তাহলে যার প্রয়োগের ফলে স্থির বস্তু চলতে শুরু করে,
এবং সমবেগে চলতে থাকা বস্তুর বেগ বৃদ্ধি পায়। অর্থাৎ সাপোজ এটা আমাদের চলতেছে এরকম একটা নির্দিষ্ট বেগে চলতেছে, এখন আমি আরো বল প্রয়োগ করলাম, তাহলে তার বেগটা কি পাবে? বৃদ্ধি পাবে না? অবশ্যই পাবে। সে এইরকম করে চলতেছে, আমি তাকে বল প্রয়োগ করলাম, সে কিন্তু আরো একটু জোরে যাবে, তাহলে কি হবে? তার বেগটা বৃদ্ধি পায়। তাহলে যার প্রয়োগের ফলে স্থির বস্তু গতিশীল হয় এবং গতিশীল বস্তু যেটা থাকে সেটার বেগ আরো বৃদ্ধি পায়, এটাকে আমরা বলি বল। ক্লিয়ার সংজ্ঞা? একেবারে ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো এই বলকে আমরা প্রধানত আমরা দুই ভাগে ভাগ করতেই পারি। কি কি বল? একটা হচ্ছে স্পর্শ বল, একটা হচ্ছে অস্পর্শ বল। এখন কথা হচ্ছে স্পর্শ বল কি, অস্পর্শ বল কি? আচ্ছা লক্ষ্য করো, সাপোজ আমি কি করলাম, এই যে গাড়িটা আছে এই গাড়িটাকে আমি বল প্রয়োগ করলাম, স্পর্শ বল, তাকে আমি এইভাবে ধরলাম, ধরে বল প্রয়োগ করলাম, এটাকে বলা হয় স্পর্শ বল। কিন্তু অস্পর্শ বল কি? আচ্ছা জাস্ট একটু খেয়াল করো, আমার কাছে তো চুম্বক নেই, চুম্বক থাকলে এইটা হতো। চুম্বক যদি তুমি এখানে একটা রাখো এবং এইখানে একটা রাখো, দেখবা এই চুম্বকটা কিন্তু এইরকম ঠাস করে এসে লেগে যাবে। তাহলে এই চুম্বকটা কি ওটাকে কি করেছিল? টাচ করেছিল বা স্পর্শ করেছিল? স্পর্শ করেনি, বাট তবুও কিন্তু ওই যে চুম্বকটা এটা একটা বল অনুভব করে তার দিকে ছুটে আসছে, তাহলে ওইটাকে বলা হয় অস্পর্শ বল। ক্লিয়ার? আচ্ছা, এই জিনিসটা আশা করি তোমাদের প্রত্যেকের ক্লিয়ার। তাহলে বল কি জিনিস আসলে যদি কেউ তোমাকে প্রশ্ন করে, তাহলে তুমি প্রথমত বলবা যে যা বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটায় অথবা ঘটাতে চায় তাকে বল বলা হয়। অথবা বলতে পারো যার প্রয়োগের ফলে স্থির বস্তু চলতে শুরু করে এবং সমবেগে চলতে থাকা বস্তুর বেগটা আরো বৃদ্ধি পায়, তাকে বল বলে। শেষ শেষ ওকে। আচ্ছা, এই বল অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখানে লক্ষ্য করো যে আমাদের বল অধ্যায়ে কি কি কনসেপ্ট গুলো আছে বা কি কি আমাদেরকে অবশ্যই জানতে হবে। ওকে, আচ্ছা লক্ষ্য করো এখানে আমাদের যে যে বিষয়গুলো জানতে হচ্ছে সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে নিউটনের ফার্স্ট ল, নিউটনস ফার্স্ট ল, মানে নিউটনের প্রথম সূত্রটা জানতে হবে। আচ্ছা, এইখানে এই বল অধ্যায়ে টোটাল 3টা সূত্র আছে নিউটনের। আমাদের নিউটন স্যারের টোটাল 3টা সূত্র আছে, একটা প্রথম সূত্র, একটা নিউটনের দ্বিতীয় সূত্র, একটা নিউটনের তৃতীয় সূত্র। মূলত নিউটনের এই 3টা সূত্রের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের এই তৃতীয় অধ্যায়টা গড়ে উঠছে। ওকে, আচ্ছা তাহলে আমরা ফার্স্ট অফ অল আমরা নিউটনের প্রথম সূত্র নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, এগুলো তোমরা প্রত্যেকেই জানো, সবাই জানো, এগুলো জানার দরকার। তো আমরা কি করব, প্রথম অবস্থায় নিউটনের, আমাদের নিউটন স্যার যে তিনি ফার্স্ট যে সূত্রটা দিলেন সেটা একটু ফিল করি। ওকে, আচ্ছা দেখো আমি একটু বেশি করে বোঝাই, যার কারণে একটু সময় লাগতে পারে, ক্লাসটা অনেক বড় হতে পারে। সো তোমাদের কাজ কি হবে আমি তো বলেই দিছি, একটু মানে দেখবা। ওকে, মনোযোগ দিয়ে দেখবা। আচ্ছা লক্ষ্য করো, নিউটনের ফার্স্ট সূত্র কি, যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে। আচ্ছা, বোঝার দরকার নাই। ফার্স্ট অফ অল নিউটন স্যার যেটা প্রথমে বলেন যে আমাদের যেটা স্থির বস্তু, আমার এটা স্থির বস্তু, এটা কি থাকবে? চিরকাল স্থির থাকবে। সো এটাকে যদি আমি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করি তাহলে সে স্থির আছে। ভালো কথা, ভালো কথা কিনা? দেখো তুমি এটাকে রাখলে এটা কি এমনি এমনি গতিশীল হবে? না, এটাকে বল প্রয়োগ করলে গতিশীল হবে। বাট আমরা যদি বল প্রয়োগ না করি এ চিরকাল কি থাকবে? স্থির থাকবে। কথা সত্য না? একেবারে এটা কি প্রপারলি সত্য, এবং এটা হচ্ছে আমাদের চিরন্তন সত্য কথা। তুমি যেটাই যেখানে রাখো তাকে যদি কোনো বল প্রয়োগ না করা হয় সেই স্থির চিরকাল স্থির থেকে যাবে। বাট যখনই আমরা দেখি যে এইখানে আমাদের নিউটন স্যার আরো একটা কথা বলেছে যে সমবেগে চলতে থাকা বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে, এই কথাটা শোনার পর মনে হয় নিউটন স্যার ডাল খাইছে। কি খাইছে? ডাল খাইছে। কেমন করে এটা সম্ভব? আমাদের এটা চলতেছে, সো এটা যখন তেল শেষ হয়ে যাবে এটা তো বন্ধ হয়ে যাবে। বাট নিউটন স্যার বলতেছে না, এটা তেল শেষ হোক বা কিছু শেষ হোক এটা চলতেই থাকবে সমবেগে, যে বেগে আছে সেই বেগে চলতেই থাকবে। তাহলে এখানে নিউটন কি ডাল খায় নাই? অবশ্যই ডাল খাইছে। আচ্ছা, সেই ডাল এই ডাল সেই ডাল না, তিনি কিন্তু খুব ভালো মানের ডালটা খাইছেন, যার কারণে ভালো একটা সূত্র আবিষ্কার করছেন। আচ্ছা লক্ষ্য করো, নিউটন স্যার প্রথমে তিনি যেখানে বলেছেন যে স্থির বস্তু স্থির থাকবে, ভালো কথা, আর সমবেগে এই বস্তু যেটা সমবেগে আছে সেটা চিরকাল সমবেগে থাকবে। বাট এইটা কেন তিনি বললেন, এইটার উত্তর তিনি ফার্স্টেই দিয়ে দিচ্ছেন যে বাহ্যিক বল প্রয়োগ না করলে সমবেগে চলতে থাকা বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে। অর্থাৎ এই বস্তুটা চিরকাল তখনই সমবেগে চলতে থাকবে যখন বাহ্যিক কোনো বল প্রয়োগ না করি। আচ্ছা তোমরা বলবা, আচ্ছা বাহ্যিক মানে কি? বাইরে থেকে কোনো বল। বলবা যে এটা তেল শেষ হয়ে গেল, আমি তো বাইরে থেকে কোনো বল প্রয়োগ করলাম না, তো এটা
এটা তো এমনিতেই বন্ধ হয়ে গেল। বাট নিউটন বলছে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে এটা চলতেই থাকবে। তাহলে এখন কথা হচ্ছে, তাহলে বাহ্যিক কি এমন অদৃশ্য কিছু বল আছে যা এইটাকে আমাকে আটকে দিল? নিউটন তো বলতেছে চলবে, কিন্তু বাহ্যিক কিছু অদৃশ্য এবং ভৌতিক বল আছে, ভূতের মতো আচরণ করে, তারা দেখা দেয় না, তারাই এইটাকে আটকে দেয়। তারা কি করে? এটাকে আটকে দেয়। তারা নিউটন যে সূত্রটা দিয়েছেন সেইটার কি করে? একদম প্রতিকার করে। আচ্ছা লক্ষ্য করো, তাহলে নিউটন বলছেন যে সমবেগে চলতে থাকা বস্তু চিরকাল সমবেগে থাকবে। সো এটা সমবেগে চলতে থাকা বস্তু চিরকাল থাকবে তখনই যখন বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হবে। আচ্ছা এখন কথা হচ্ছে, তাহলে বাহ্যিক বল কি? তোমরা কিন্তু জানো বাতাস, এইটা কিন্তু আমাদের কি করে? বল প্রয়োগ করে। কেমন করে? আমাদের চারপাশে কি আছে? বায়ু বাতাস আছে না? আছে। তো তুমি যখন এই দিকে যাবা তখন বায়ু বাতাস কি একটা মানে বায়ু বাতাস পূর্ণ তো আমাদের পৃথিবী, তুমি যখন এই দিকে যাবা তখন বাতাসের কিন্তু এই বাধাটা তোমাকে আটকে দেবে, বাতাসের বাধাটা কি হবে? আটকে দেবে। ওকে। আচ্ছা এরপর আর একটা জিনিস, যখন এটা চলতেছে তখন দেখো এই যে আমার পৃষ্ঠ, মাটির যে পৃষ্ঠ অথবা এটা কাগজের পৃষ্ঠ যাই বলো, এই কাগজের পৃষ্ঠের সাথে আমার এই গাড়ির যে চাকার যে আমাদের ঘর্ষণ হচ্ছে না? অবশ্যই ঘর্ষণ হয়েছে। এই ঘর্ষণও কিন্তু আমাদের একটা বল, এটাও একটা বাহ্যিক বল। এটাও কি? এটা হচ্ছে আমাদের একটা বাহ্যিক বল। সেই ঘর্ষণের ফলে কি হয়? আমাদের বস্তুটা আটকে যায়। বস্তুটা কি হয়? আটকে যায়। এই ঘর্ষণ বল কিন্তু সবসময় বলের বিপরীতে কাজ করে। তুমি এটা যখন এই দিকে যাবে, ঘর্ষণ বল তাকে টাইনা এই দিকে নিয়ে যেতে চাইবে। ওকে। তো এই ঘর্ষণ বল এটাও একটা বাহ্যিক বল, এই বায়ু এটাও একটা বাহ্যিক বল। এবং আরো একটা বাহ্যিক বল হচ্ছে পৃথিবীর যে আকর্ষণ, পৃথিবী তার কেন্দ্রের দিকে টানতেছে। তো পৃথিবী যখনই তার কেন্দ্রের দিকে কেউ যদি তোমাকে টানে, তাহলে তাহলে কি হবে? তোমার কি এটা চলতে থাকবে? চলতে থাকবে না। তুমি যদি কাউকে এইভাবে টেনে ধরো, সেটা কি আর চলতে থাকবে? থাকবে না তো, তাই না? তাহলে পৃথিবীর আকর্ষণ, এরপরে ঘর্ষণ বল, বায়ুর যে আকর্ষণ, বায়ুর যে বল, এই নানা বাহ্যিক বলগুলোর কারণে আমাদের এইরকম একটা সমবেগে চলতে থাকা বস্তু কি হয়ে যায়? আটকে যায়। বাট এই বলগুলো যদি না থাকতো তাহলে কি হতো? এই বলগুলো না থাকলে এই বস্তুটা চিরকাল চলতেই থাকতো। এখন বলবা তাহলে এই বলগুলো আমরা কিভাবে শূন্য করতে পারি? হ্যাঁ পারি। তোমরা কিন্তু সবাই জানো স্যাটেলাইটের কথা। স্যাটেলাইট কি করে? স্যাটেলাইট কিন্তু আমাদের পৃথিবীর চারিপাশে এইভাবে প্রদক্ষিণ করে। কিন্তু কথা হচ্ছে স্যাটেলাইট সারা জীবন প্রদক্ষিণ করতেছে। কিভাবে করতেছে? কারণ হচ্ছে ওইখানে তাকে নির্দিষ্ট একটা বেগে ছেড়ে দেওয়া হয়েছে, সে ওই সমবেগেই চলতেই থাকবে সারা জীবন। কারণ কি? সেইখানে কোনো বাতাস নেই, সে যত উপরে আছে বায়ুমণ্ডলের উপরে আছে, তার কারণে কি হয়েছে? সেইখানে কিন্তু বায়ু নেই, সেই বাতাসের বল নেই, পাশাপাশি সেইখানে আমাদের পৃথিবীর আকর্ষণ নেই, পাশাপাশি সেইখানে আমাদের ঘর্ষণ বল নেই, সে শূন্যে। তাহলে সেইখানে তাকে যখন একটা বেগ প্রাপ্ত করে দেওয়া হয়েছে, সে সেই বেগে চিরকাল চলতেই আছে। তার মানে নিউটনের প্রথম সূত্রটা হচ্ছে, আমরা যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করি তাহলে আমাদের স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সমবেগে গতিশীল থাকা বস্তু সমবেগে গতিশীল থাকবে, বাট বাহ্যিক বল থাকতে পারবে না। বাহ্যিক বল হচ্ছে এইগুলো। আশা করি ক্লিয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের নিউটন স্যারের ফার্স্ট সূত্র। ওকে। আচ্ছা এই ফার্স্ট সূত্র থেকে আমাদের জড়তার ধারণাটা আসে। কিসের ধারণা আসে? জড়তার ধারণা আসে। তাহলে এখন আমরা জানবো হচ্ছে জড়তা। তো এই জড়তা থেকে আমরা দুইটা জড়তা পাবো, একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। তাহলে এখন আমরা জড়তা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ওকে। আচ্ছা তো নিউটনের যে প্রথম সূত্র, আশা করি এই জিনিসটা সবাই তোমরা বুঝতে পারছো, ধরতে পারছো। তো লক্ষ্য করো আমাদের জড়তা কি। দেখো জড়তা হচ্ছে কি? আমাদের দুই প্রকার, আগে সেইটা জেনে নেই। একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। সো স্থিতি জড়তা কি? দেখো স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার প্রবণতাকে স্থিতি জড়তা বলে। একটু আগে কিন্তু আমি দেখেছি নিউটন স্যার কি বলেছেন, যে আমাদের স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, অর্থাৎ কি স্থির বস্তু স্থির থাকতে চায়। সো আমাদের সাপোজ এইটাকে আমি এইখানে রাখলাম, সে স্থির আছে, সে স্থির থাকতে চাইবে, সে স্থির আছে, সে স্থির থাকতে চাইবে। এটা হচ্ছে আমাদের এই যে সে স্থির থাকতে চাইলো, এটা এই যে প্রবণতা, এটাকে আমরা বলি স্থিতি জড়তা। কিন্তু কথা হচ্ছে সে কেমন করে চাচ্ছে যে আমি স্থির থাকবো? এটার একটা প্রমাণ লাগবে না? হ্যাঁ এটার প্রমাণ আমরা বিভিন্ন ভাবে করতে পারি। যেমন গাড়ি দিয়ে একটা উদাহরণ দিতে পারি। আচ্ছা লক্ষ্য করো, প্রথম কথা হচ্ছে গাড়িটা স্থির আছে, তুমিও গাড়ির উপরে স্থির আছো, এবং গাড়ির যে তোমার যে নিচের অংশটা, আচ্ছা আমি যদি আরো বড় করে দেখাই তাহলে ভালো হবে। সো দেখো গাড়ির যে এই যে গাড়ির সাথে তোমার যে নিচের অংশটা, পায়ের দিকে অথবা যে কোমরের দিকে, এই অংশটা কিন্তু তোমার গাড়ির সাথে বেজে আছে
এবং তোমার বাকি অংশটা উপরের অংশটা কিন্তু এইরকম কি শূন্যে আছে, বায়ুর মধ্যে আছে, এটা কিন্তু গাড়ির সাথে লেগে নেই। তাহলে এখন গাড়িও স্থির, তুমিও স্থির, তোমার নিচের অংশ স্থির। আচ্ছা, এখন কি হবে লক্ষ্য করো, সাপোজ আমাদের গাড়িটা কি হলো, হঠাৎ চলতে শুরু করলো, গাড়িটা চলতে শুরু করলো, তখন কি দেখা যাবে, যখনই গাড়িটা চলতে শুরু করলো তোমার কিন্তু এই রকম মাথাটা হেলে যাবে। কিন্তু কথা হচ্ছে কেন হেলে যাবে, এটা কিন্তু তোমরা সবাই জানো, কারণ হচ্ছে এটা এই আমাদের স্থিতি জড়তার কারণে। কেমন করে লক্ষ্য করো, আচ্ছা এই দেখো আমাদের যে গাড়িটা এটা স্থির ছিল, এটা গতিশীল হয়েছে, আর এইটা যখন গতিশীল হয়েছে তোমার যে নিচের অংশ, এই নিচের অংশ যেহেতু গাড়ির সাথে লেগেছিল, তাহলে গাড়ি যখনই গতিশীল হয়েছে তোমার নিচের অংশ এর সাথে লেগে থাকায় নিচের অংশ গতিশীল হয়েছে। বাট তোমার উপরের অংশ তো বলতেছে যে ভাই আমি স্থির, আমি তো গাড়ির সাথে বেজে নেই, আমি স্থির, আমাকে স্থির থাকতে দাও। তাহলে এরা যখন গতিশীল হয়েছে, সে স্থির ছিল, স্থিরই থাকতে চাইছে, যার কারণে সে এখানে স্থির থেকে গেছে, গাড়ি আগে চলে গেছে, যার কারণে তুমি কিন্তু হেলে গেলা। ও অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি যে স্থির বস্তু স্থির থাকতে চায়। তোমার শরীরের উপর অংশ স্থির আছে, বাট তোমার নিচের অংশ গতিশীল, তাহলে নিচের অংশ গাড়ির সাথে গতিশীল হয়ে গেছে, উপরের অংশ এখানে থাকবে, তার কারণে তোমার কি হবে, এদিকে হেলে পড়বা। তাহলে এখন যদি তোমাকে বলে যে চলো, চলন্ত কোনো গাড়ি বা আমাদের বাস থেকে কেন আমরা যখন গাড়ি স্টার্ট হয় তখন আমরা হেলে পড়ি, এটা হচ্ছে আমাদের স্থিতি জড়তার কারণে। কারণ আমাদের শরীরের উপরের অংশ স্থির থাকতে চায়, সে স্থির থাকবে, বাট ওরা গতিশীল হয়েছে, যার কারণে তুমি হেলে পড়ো, পরবর্তীতে আবার ঠিক হয়ে যায়। ওকে, সো দেখো এইটা আমরা আরো একভাবে পরীক্ষা করতে পারি আমাদের এই স্থিতি জড়তা, সেটা হচ্ছে কি আমাদের গ্লাস এবং কার্ডবোর্ডের মাধ্যমে, এবং একটা পয়সা লাগবে। সো সেজন্য তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে আছে হচ্ছে একটা পাকিস্তানি পয়সা, এবং আমি যখন যুদ্ধে গিয়েছিলাম তো তখন আমি একজন পাকিস্তানি ভাইয়ের কাছ থেকে এই পয়সাটা নিয়েছিলাম। সো দেখো এটা হচ্ছে 1951 সালের পয়সা, এবং এইখানে লেখা আছে এটা হচ্ছে হাফ রুপি, এবং এটা 4 তারা মার্কা, তাহলে এটা হচ্ছে কি পাকিস্তানি হাফ রুপি। তাহলে এই পয়সাটা দিয়ে আমি আজকে কি করব, স্থিতি জড়তা প্রমাণ করব। সেটা কিসের মাধ্যমে, সেজন্য আমাদের লাগবে হচ্ছে একটা গ্লাস, লাগবে হচ্ছে আমাদের একটা কার্ডবোর্ড, এবং এই কার্ডবোর্ডটা দেখতে পাচ্ছ একটা হচ্ছে মাহফিলের কার্ডবোর্ড। সো এইখানে আমি কি করব, আমাদের যে গ্লাসটা আছে, গ্লাসটা আমাদের এইখানে আছে। আচ্ছা আমি এই দিকে রাখি একদম। সো একটু জাস্ট খেয়াল করো যে আমি রাখলাম হচ্ছে আমাদের গ্লাসটা এইখানে, এবং আমার কার্ডবোর্ডটা এখানে দেব, এবং কার্ডবোর্ডের ঠিক মাঝে আমি কি করব, এখানে দেব কার্ডবোর্ডটা, এর উপরে রেখে ঠিক মাঝে আমরা কয়েনটা দিয়ে নেব, এবং কার্ডবোর্ডটা আমরা এখন গতিশীল করে দেখব যে আমাদের কার্ডবোর্ডটা গতিশীল হবে, বাট এইটা স্থির থাকে কি না। ওকে, সো একটু জাস্ট খেয়াল করো। ওকে, আচ্ছা আমরা ঠিক কি করব, মাঝখানে দিয়ে নেব এবং চেক করব মাঝে আছে কিনা। তো এখন লক্ষ্য করো আমি কি করব, কার্ডবোর্ডটা টান মারবো। ওকে, ওকে, চলো লক্ষ্য করো কি হলো, কি ঘটলো এখানে আমাদের, আমরা এইখানে কি করেছিলাম, কার্ডবোর্ডটা এর উপরে রেখেছিলাম, এবং আমাদের কয়েনটা কিন্তু কার্ডবোর্ডের উপরে ছিল। যখনই কার্ডবোর্ডটা আমরা এরকম গতিশীল করেছি, বাট কয়েন বলছে ভাই আমি স্থির, আমাকে স্থির থাকতে দাও, সে স্থির আছে, যার কারণে সে কিন্তু পড়ে গেল। অর্থাৎ এখান থেকে আমরা প্রমাণ করতে পারলাম যে এই স্থির বস্তু আমাদের এইটাও স্থির আছে, আমাদের গ্লাসও স্থির আছে, এটাও স্থির, সবকিছুই আমাদের কি স্থির। আর যখনই আমি কি করলাম, কার্ডবোর্ডকে গতিশীল করলাম, এ বলবে না ভাই আমি স্থির আছি, স্থির থাকতে চাচ্ছি, যার কারণে কার্ডবোর্ড গতিশীল হলেও আমাদের আমাদের যে পয়েন্টটা আছে সেটা কিন্তু স্থির থেকে যাবে। আশা করি জিনিসটা তোমরা ধরতে পারছো। তাহলে এই জিনিসটা তোমরা পারবে না, লক্ষ্য করো, এটাকেই বলা হয় হচ্ছে স্থিতি জড়তা। অর্থাৎ আমাদের স্থির থাকলে, স্থির থাকতে চাওয়ার এই যে প্রবণতা আমার পয়েন্টার, এটাকে আমরা বলবো স্থিতি জড়তা। এরপরে আরো একটা আছে কম্বল পিটানো, মানে কম্বল পিটিয়ে আমরা যে ধুলা বের করি, এখানেও স্থিতি জড়তা কাজ করে। কেমন করে, জাস্ট একটু খেয়াল করো। সেক্ষেত্রে একটা লাঠি লাগবে। সো দেখো এটা এটা হচ্ছে আমার লাঠি, এবং এটা হচ্ছে কম্বল। এখন এইখানে কি হবে, লক্ষ্য করে এই কম্বলে সাপোজ কি আছে, ধুলা আছে, আর আমি যখন এই কম্বলকে লাঠি দিয়ে পিটাবো তাহলে কি হবে, আমাদের কম্বলটা গতিশীল হবে, বাট কম্বলের উপরে যে ধুলাগুলো আছে সেগুলোতে স্থির, সে বলবে না ভাই আমি স্থির থাকতে চাচ্ছি। সো কম্বল যখনই গতিশীল হবে, ধুলা এখানে যেগুলো থাকবে পড়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের কম্বল পিটিয়ে আমাদের যে কি করা হয়, ধুলা বের করা হয়, এখানেও আমাদের স্থিতি জড়তা কাজে লাগে। এরপরে কি, ফ্যানের যে আমরা এটা কিন্তু সবাই দেখি, যখন আমরা আমাদের ফ্যান ঘোরানোর ইচ্ছা হয় তখন কি হয়, ফ্যান কিন্তু আমরা দেই, সুইচ দেই। আচ্ছা সাপোজ আমরা যদি দেখো আমাদের ফ্যান
আমাদের যদি 20 ভোল্ট দেই, সাপোজ আমরা 20 ভোল্টের ফ্যান আমাদের এইরকম মানে এইরকম ধরো 20 ভোল্টে আমাদের ফ্যান খুব জোরে ঘোরে, বাট আমরা 20 ভোল্টই দেব, প্রথমে যখন সুইচ অন করব তখনই কিন্তু 20 ভোল্টই যাবে, কিন্তু ফ্যান কি প্রথমেই তাহলে তার 20 ভোল্টের কার্যকারিতা দেখাবে? দেখাবে না। সে কিন্তু প্রথমে স্থির ছিল, সে বলবে ভাই আমাকে স্থির থাকতে দাও। একদম 20 ভোল্ট দিলেই যে সে কি প্রথম থেকে একবার এইরকম জোরে ঘুরতে শুরু করবে? না, সে স্থির আছে, সে বলবে ভাই আমাকে স্থির থাকতে দাও, এবং সে স্থির থাকতে চাইবে, তারপর স্থির থাকতে চাইতে চাইতে আস্তে আস্তে বেগটা বৃদ্ধি পাবে। তাহলে ওইখানেও আমরা কি দেখি? স্থিতি জড়তা দেখি, তাই না? ফ্যান কিন্তু 20 ভোল্ট দিলে 20 ভোল্টের যে ঘূর্ণনটা সেটা একবারই দেন, আস্তে আস্তে দেয়, তার মানে সে স্থিরই থাকতে চাচ্ছিল। তো এইভাবে আমরা কি করতে পারি? স্থিতি জড়তার যে প্রমাণগুলো এগুলো করতে পারি। আর এইখান থেকে কিন্তু মাস্ট বি এই স্থিতি জড়তা এবং গতি জড়তা থেকে একটা কি খ নম্বরের কোশ্চেন আসে, এসে থাকে, মাস্ট বি আসে। ওকে, যে বিশেষ করে এই যে আমাদের গাড়ির যে আমরা হঠাৎ চলন্ত আমাদের ট্রাক বা ট্রেন হঠাৎ চলতে শুরু করলে আমরা কেন পিছনের দিকে হেলে পড়ি? এটা স্থিতি জড়তার কারণে। ঠিক একইভাবে গতি জড়তা কি? এই যে গতিশীল বস্তু তার গতিশীলতা বজায় রাখতে চায়, এই যে বজায় রাখার যে প্রবণতা, এটাকে আমরা বলবো গতি জড়তা। যেমন আমরা গাড়ির উদাহরণ দিতে পারি, ঠিক কিভাবে? আচ্ছা লক্ষ্য করো, একটা চলন্ত গাড়ি, এটা এবার হবে কি চলন্ত গাড়ি, এর আগে স্থির গাড়ি হঠাৎ চলতে শুরু করছে, বাট এখন একটা চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করবে। সো দেখো চলন্ত গাড়ি আছে, গাড়ি মানে এখানে আমি দেখাচ্ছি, সাপোজ আমাদের এটা হচ্ছে গাড়ি এবং গাড়ির উপরে তুমি এইভাবে আসো। এখন দেখো গাড়ি কি হচ্ছে? চলতেছে, তুমিও গাড়ির সাথে কি গতিশীল, তুমিও গাড়ির সাথে গতিশীল। আচ্ছা আমি এইভাবে দেখাইতে পারি যে আমাদের গাড়ি চলতেছে, গাড়ির সাথে কি তুমিও কিন্তু গতিশীল। তাহলে গাড়ির সাথে তুমি গতিশীল, সবকিছুই গতিশীল এবং তোমার পিছনের অংশ গতিশীল। এখন গাড়ি যদি হঠাৎ করে এখানে থেমে যায়, তাহলে এই গাড়ির সাথে তোমার পিছনের অংশ যেহেতু লেগে আছে, তোমার পিছনের অংশ হঠাৎ থেমে যায়, তাই না? থেমে যাবে। বাট তোমার সামনের অংশ বলবে ভাই আমি তো কারোর সাথে বেজে নেই, আমি তো গতিশীল ছিলাম, আমি আমার গতিশীলতা বজায় রাখতে চাই। তাহলে সব তোমার নিচের অংশ এবং গাড়ি স্থির হয়ে যাবে, বাট তোমার উপরের অংশ বলবে আমি গতিশীল ছিলাম, গতিশীলই থাকতে চাইবো, যার কারণে সে কি করবে? একটু হেলে পড়বে, সামনের দিকে হেলে পড়বে। তাহলে এইটাকে আমরা বলি গতি জড়তা। তাহলে এখন যদি তোমাকে বলে চলন্ত ট্রেন, চলন্ত বাস, চলন্ত ট্রাক থেকে ট্রাক হঠাৎ ব্রেক কষলে আমরা কেন সামনের দিকে পড়ে যাই, সামনের দিকে কেন হেলে যাই? এটা হচ্ছে আমাদের গতি জড়তার কারণে। ওকে, আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। এরপর ফ্যানের উদাহরণ, আমরা যখন ফ্যান অফ করি, ফ্যানের সুইচ যখন অফ করি, তখন কি সাথে সাথেই ফ্যান এরকম ঘুরতে 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 অফ হয়ে যায়? না, সুইচ অফ করার পরেও কিন্তু সে চলতেই থাকে, চলতেই থাকে, চলতে 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 আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। কারণ কি? কারণ সে গতিশীল ছিল, সে বলবে না ভাই আমি গতিশীল থাকতে চাই। তো সেই যে চাইবে, এটাকেই আমরা বলবো হচ্ছে গতি জড়তা। এখন যদি তোমাকে বলে তাহলে জড়তা কি? জড়তা হচ্ছে আমাদের এই স্থির বস্তু স্থির থাকতে চায়, এটা স্থিতি জড়তা, এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, এটা গতি জড়তা। এই স্থিতি জড়তা এবং গতি জড়তা উভয়ে মিলে হচ্ছে আমাদের টোটাল জড়তা। অর্থাৎ জড়তার সংজ্ঞা বললে তুমি লিখবা স্থির বস্তুর স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, এই প্রবণতাকে একত্রে জড়তা বলে। ক্লিয়ার কিনা বলো একটু? ক্লিয়ার। আশা করি জড়তা জিনিসটা তোমাদের ফুললি ভাবে ক্লিয়ার। আর আমরা নিউটনের প্রথম সূত্র ফুললি ভাবে ক্লিয়ার, কারণ কি নিউটনের প্রথম সূত্র স্থির বস্তু স্থির থাকবে, চলন্ত বস্তু চলমান থাকবে। ওকে, এখন আমরা কি জানবো? মৌলিক বল সম্বন্ধে হালকা করে একটু জানার ট্রাই করব। মৌলিক বল। ওকে, আচ্ছা মৌলিক বল এখানে আমাদের টোটাল 4 প্রকার। মৌলিক বল কয় প্রকার? তোমাকে যদি আমি প্রশ্ন করি তুমি খাঁটি ভাবে উত্তর দিবা। মৌলিক বল হচ্ছে আমাদের টোটাল 4 প্রকার। পরীক্ষায় যদি এমসিকিউ আসে 4 প্রকার, নো প্রবলেম। আচ্ছা এখন দেখো 4 প্রকার কি কি? একটা হচ্ছে আমাদের মহাকর্ষ বল, তড়িৎ চৌম্বক বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। সেই 4 প্রকার বল নিয়ে এখন আমরা আলোচনা শুরু করব। ওকে, আচ্ছা লক্ষ্য করো, প্রথমে আমরা জানবো হচ্ছে আমাদের মৌলিক বলের মধ্যে প্রথম যে প্রধান বলটা আছে সেটা হচ্ছে আমাদের মহাকর্ষ বল। এইটার ব্যাপক আমাদের কি আছে? ব্যাপক ব্যবহার আছে, ব্যাপক ইউজ আমরা দেখতে পাই আর কি। আচ্ছা মহাকর্ষ বল কি? লক্ষ্য করো, আচ্ছা মহাকর্ষ জিনিসটা কি তোমরা বুঝো? মহাকর্ষ মানে এই সমগ্র সৃষ্টি জগৎ, নয় পৃথিবী, নয় সৌরজগৎ, নয় কিছু, সমস্ত সৃষ্টি জগৎ, মানে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন এই জীবনে, শুধু পৃথিবী নয়, মঙ্গল গ্রহ বলো, বুধ গ্রহ, সব যা আছে সবই হচ্ছে আমাদের এই মহাকর্ষ বল। মানে সব জিনিসই
একে অপরকে আকর্ষণ করে। এই সৃষ্টি জগতের যা কিছু আছে, যা কিছু, তুমি যদি বলো তুমি আর আমি, হ্যাঁ আমরা আকর্ষণ করতেছি। এই পৃথিবীর যা কিছু আছে সবকিছুই কি করে, একে অপরকে আকর্ষণ করে। দেখো সৃষ্টি জগতে যে কোনো দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে মহাকর্ষ বল বলে। যে কোনো দুইটি বস্তুর মধ্যে, এটা আমার এখানে আছে, এটা সৃষ্টি জগতের একটা বস্তু, এই পেনটাও সৃষ্টি জগতের আর একটা বস্তু। এবার লক্ষ্য করো, সাপোজ এটা হচ্ছে আমাদের পৃথিবী, এইটা হচ্ছে আমি, তাহলে এই পৃথিবীর সাথে আমার যে টান, এটাও কিন্তু আমাদের মহাকর্ষ বল। সাপোজ এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে আমি, আমাদের মধ্যে যে টান, এটা হচ্ছে আমাদের মহাকর্ষ বল। ক্লিয়ার কিনা বলো? তাহলে এই মহাকর্ষ বল বা মহাকর্ষ আকর্ষণ, এটাকেই বলা হয় হচ্ছে মহাকর্ষ বল। ওকে, আচ্ছা, এর কোনো বিকর্ষণ নেই, অর্থাৎ আমরা কখনোই একে অপরকে বিকর্ষণ করতে পারবো না, অর্থাৎ এই মহাকর্ষ বলের কোনো কি নেই, বিকর্ষণ নেই। আচ্ছা লক্ষ্য করো বিকর্ষণ কি, সাপোজ আমার যদি মহাকর্ষ বলের বিকর্ষণ থাকতো তাহলে আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ে যেতাম। তার মানে মহাকর্ষ বল, এই যে আমি আর তুমি যে আকর্ষণ দ্বারা আছি, এই আকর্ষণ কখনোই বিকর্ষিত হবে না। ওকে, সব সময় আকর্ষণীয় হবে। তাহলে মহাকর্ষ বলের যে নিয়মটা, এটা হচ্ছে কি সবসময় আকর্ষণ করে, এটার কোনো বিকর্ষণ নেই। বিকর্ষণ করলে আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ে যেতাম, আমরা এই পৃথিবী থেকে হারিয়ে যেতাম, কোথায় যেতাম সেটা জানতাম না। আচ্ছা এখন লক্ষ্য করো, তাহলে মহাকর্ষ বলের কি নেই, বিকর্ষণ নেই। মহাকর্ষ বলের পাল্লা অসীম। পাল্লা মানে কি, পাল্লা মানে হচ্ছে রেঞ্জ। রেঞ্জ মানে কি, মানে দূরত্ব, তুমি যে অবস্থাতে যেখানেই থাকো তোমার সাথে আমার আকর্ষণ আছে, এটাই হচ্ছে মহাকর্ষ বল। এটার অসীম পাল্লা, তুমি যদি মঙ্গল গ্রহে যাও, আমি যদি পৃথিবীর এইখানে থাকি, তাহলে আমাদের মধ্যে যে আকর্ষণ, এটা মহাকর্ষ বল, এটার আকর্ষণ তবুও থাকবে। ওকে, আচ্ছা, তাহলে এর পাল্লা কি, অসীম। এবং লক্ষ্য করো মহাকর্ষ বল, দেখো কি বলছে, মহাকর্ষ বলের পাল্লা অসীম। পৃথিবীর মহাকর্ষ বল যখন আমাদের উপর কাজ করে তখন তাকে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বল বলে। অর্থাৎ এখন দেখো পৃথিবীর সাথে, এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে আমরা, তাহলে আমাদের সাথে পৃথিবীর যে কানেক্ট, পৃথিবীর সাথে আমাদের যে আকর্ষণ, এটাকে আমরা আলাদা করে নাম দিয়েছি হচ্ছে অভিকর্ষ। বাট এটাও এক ধরনের মহাকর্ষ, কারণ পৃথিবীও তো আমাদের মহাকর্ষের বস্তু। এই যে আমরাও তো মহাকর্ষের বস্তু। তাহলে মহাকর্ষের দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ হলেই সেটা মহাকর্ষ বল। আর যদি এখানে আমরা পৃথিবীর সাথে তুলনা করি, পৃথিবী এবং আমার মধ্যে আকর্ষণ, তাহলে এইটাকে আমরা বলতে পারি, আলাদা নামে ডাকতে পারি, সেটা হচ্ছে আমাদের অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বল। ক্লিয়ার কিনা? জাস্ট বলবা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড করেছো কিনা, যদি করে থাকো তাহলে আজকের ক্লাস তোমার জন্য। আচ্ছা এরপরে আমরা যেটা মৌলিক বলের মধ্যে জানবো, এর পরবর্তী বল, সেটা হচ্ছে আমাদের তড়িৎ চৌম্বক বল। তড়িৎ চৌম্বক বল বা বিদ্যুৎ চৌম্বক বল। সো এটাকে লক্ষ্য করো, প্রথমেই আমার বানানটা একটু মিস্টেক হয়েছে, এখানে মানে রস্যকার হবে। সো এখানে তড়িৎ চৌম্বক বল কি, যে চিরুনি দিয়ে চুল আশ্রা, এটা হচ্ছে আমাদের এই তড়িৎ চৌম্বক বলের উদাহরণ। চিরুনি দিয়ে চুল আশ্রা, এটা আবার কেমন করে হয়? সো এখন লক্ষ্য করো, সাপোজ তুমি যদি আমাকে, আমি এই প্র্যাকটিক্যালটা দেখাবো না, সো এখানে আমরা কিন্তু এগুলো সবাই খেলছি, ছোটবেলায় সবাই খেলছি। কেমন করে? যে আমরা অনেকগুলো কাগজের টুকরা করছি, অনেক ছোট 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 কিছু কাগজের টুকরা করছি, করছি না? করছি। করার পর আমরা কি করছি জানো? করার পর আমরা করছি হচ্ছে আমাদের যে চুল আছে, এই চুলের সাথে, সাপোজ এটা হচ্ছে আমার চিরুনি, এই চিরুনি দিয়ে আমরা চুলটা আশ্রাইছি। এইভাবে আশ্রয় আমরা যখনই এই চুলটা এখানে ধরছি, তখনই দেখা গেছে কি, এই যে লক্ষ্য করো আমার এখনো হচ্ছে, এই যে দেখছো উঠে আসছে। তার মানে এই যে আমাদের চুল আশ্রায়া যখন আমরা এইখানে দিছি, আমাদের কি হচ্ছে, আমাদের কিন্তু এইগুলো এই বলের মাধ্যমে, এই আকর্ষণের মাধ্যমে উপরে উঠে আসছে, চিরুনি দিয়ে যখন চলে আসি। তাহলে এটা হচ্ছে আমাদের তড়িৎ চুম্বক বল। এছাড়া মোস্ট ইম্পর্টেন্ট যেটা বিষয়, সেটা হচ্ছে আমাদের চুম্বক দিয়ে অন্য চুম্বককে। সো চুম্বক তোমরা সবাই চেনো, আমরা যদি এইরকম চুম্বক রাখি, এরা অপরকে আকর্ষণ করবে, এরা একে অপরকে কি করবে, আকর্ষণ করবে। এটাও হচ্ছে আমাদের তড়িৎ চুম্বক বল, এটাই কি তড়িৎ চুম্বক বল। ওকে, আচ্ছা এর কি আছে, আকর্ষণও আছে, বিকর্ষণও আছে। এইখানে হচ্ছে মেইন কথা, চুম্বকের কিন্তু আকর্ষণও আছে, বিকর্ষণও আছে। তুমি যদি নর্থ, এটা হচ্ছে সাপোজ নর্থ, এটা এই চুম্বকের এই পাশটা হচ্ছে সাউথ, তাহলে নর্থ আর সাউথ যদি দাও তাহলে তারা আকর্ষণ করবে। বাট এবার যদি তুমি নর্থ আর নর্থ দাও, তাহলে কিন্তু তারা পরস্পর থেকে দূরে চলে যাবে, বিকর্ষণ করবে। তার মানে এই তড়িৎ চুম্বক বলের কি আছে, বিকর্ষণও আছে। বাট আমরা প্রথমে যেটা দেখেছি আমাদের মহাকর্ষ বল, সেটার কিন্তু নো বিকর্ষণ বল, কোনো বিকর্ষণ বল নেই। আচ্ছা এখন লক্ষ্য করো, এটি মাধ্যাকর্ষণ বলের তুলনায় 10⁻36 গুণ বেশি শক্তিশালী, এর পাল্লা অসীম। আচ্ছা এইখানে কি বোঝাচ্ছে, মাধ্যাকর্ষণ বল যেটা ছিল সেটার তুলনায় এটা কত গুণ বেশি, 10⁻36, যাকে আমরা বলি ট্রিলিয়ন ট্রিলিয়ন গুণ বেশি, ট্রিলিয়ন ট্রিলিয়ন গুণ বেশি আমাদের এই তড়িৎ চুম্বক বল, কার চেয়ে, মাধ্যাকর্ষণ বলের চেয়ে, বা আমাদের কিসে কি বলে, হ্যাঁ মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ বলেছে। কেমন করে একটু লক্ষ্য করো। আচ্ছা এইখানে দেখো,
এইখানে দেখো আমরা যে বিষয়টা তোমাকে শিখেছি কিভাবে এত গুণ বেশি আমাদের এই তড়িৎচুম্বক বল। তাহলে লক্ষ্য করো আমাদের এই যে আমাদের তড়িৎচুম্বক বল আছে এটা কি মাধ্যাকর্ষণ বলের তুলনায় 10⁻36 গুণ বা ট্রিলিয়ন ট্রিলিয়ন গুণ বেশি শক্তিশালী কেমন করে? লক্ষ্য করো এটা হচ্ছে আমাদের একটা কি বস্তু। আচ্ছা এটা কি? এটা হচ্ছে আমাদের একটা বস্তু। এখন এই বস্তুটাকে যখন আমি এইখানে রাখবো তখন কি হবে? পৃথিবী তার সমস্ত ভর দিয়ে এইটাকে আকর্ষণ করে এইখানে কিন্তু রাখবে বা এই পৃষ্ঠে রাখবে। কিন্তু কথা হচ্ছে যদি পৃথিবী আকর্ষণ না করতো তাহলে তো ছিটকে যেত। তাহলে এখন লক্ষ্য করো পৃথিবী তার সমস্ত ভর দিয়ে এইটাকে এখানে আটকে রাখছে, বাট আমাদের তড়িৎ চুম্বক বলের ক্ষেত্রে মাত্র একটা চুম্বক কি করবে? এইখান থেকে সেই ভরটাকে তুলে নেবে। তার মানে কি হইল? পৃথিবীর সমস্ত ভরকে হারিয়ে দিয়ে শুধুমাত্র এই ছোট্ট একটা জিনিস এইটাকে আমাদের তুলে নিয়ে আসলো। তার মানে কি তড়িৎ চুম্বক বল এটার চেয়ে অনেক বেশি শক্তিশালী, কারণ পৃথিবীর জোরকে সে হারিয়ে দিয়েছে। পৃথিবী তার সমস্ত ভর দিয়ে এটাকে যখন টানছে, বাট এই জিনিসটা জাস্ট একটু জোর দিয়ে টানতেই সেটা পৃথিবীর সমস্ত ভরকে হারিয়ে দিয়ে তুলে নিয়ে আসছে। তাহলে এটাই হচ্ছে আমাদের তড়িৎ চুম্বক বল। আশা করি জিনিসটা বুঝতে পারছো। ওকে, আচ্ছা তাহলে তো তড়িৎ চুম্বক বল ক্লিয়ার। ওকে, এরপরে আসি হচ্ছে আমরা দুর্বল নিউক্লিয় বল। ওকে, মৌলিক বলের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের দুর্বল নিউক্লিয় বল। আচ্ছা এখন কথা হচ্ছে এটাকে কেন আমরা দুর্বল বললাম? এটা কি অনেক কি দুর্বল? না, এটা আসলে দুর্বলও না। সেটা দুর্বল কার চেয়ে দুর্বল? এই যে আমাদের তড়িৎ চুম্বক বলের চেয়ে দুর্বল। তড়িৎ চুম্বক বল কত? আমাদের মাধ্যাকর্ষণ বলের চেয়ে এত গুণ বেশি, মানে অনেক বেশি তড়িৎ চুম্বক বল। বাট এইটার চেয়ে তড়িৎ চুম্বক বল থেকে প্রায় ট্রিলিয়ন গুণ আবার দুর্বল আমাদের কি এই দুর্বল নিউক্লিয় বল। তাহলে দুর্বল নিউক্লিয় বল কি তড়িৎ চুম্বক বলের চেয়ে ট্রিলিয়ন গুণ দুর্বল, যার কারণে এটাকে দুর্বল নিউক্লিয় বল বলে। বাট কথা আছে, কথাটা হচ্ছে কি যে দুর্বল বল আবার এতটাও দুর্বল নয় যতটা আমাদের এই মহাকর্ষ বল দুর্বল। তাহলে এই দুর্বল বলটা কি দুর্বল নিউক্লিয় বল? দেখো মহাকর্ষ বলের তুলনায় আবার বেশি শক্তিশালী। ওকে, এই মহাকর্ষ বল যেটা আছে এর চেয়ে আবার বেশি শক্তিশালী আমাদের দুর্বল নিউক্লিয় বল। আর হচ্ছে এইখানে যেটা, তবে এটি মহাকর্ষ বলের তুলনায় বেশি শক্তিশালী এবং এর পাল্লা সসীম। এটার আবার পাল্লা বা রেঞ্জ কিন্তু সসীম, বাট তড়িৎ চুম্বক বলের রেঞ্জ কিন্তু অসীম ছিল, যে কোনো প্রান্ত থেকে এই তড়িৎ চুম্বক বল কাজে লাগতে পারে। বাট দুর্বল নিউক্লিয় বল সসীম, মানে এর যে পাল্লাটা এটা কিন্তু তুমি যদি এখান থেকে এখানে রাখো তবুও কিন্তু হবে না, এত দূরও সে আকর্ষণ করবে না। অনেক ছোট পাল্লা, 10⁻−18 মিটার। তোমরা এটা ক্যালকুলেট করে নিও, প্রথম অধ্যায়ের ভিডিওতে এগুলো আমি দেখাইছি। ওকে, তাহলে অনেক ছোট জায়গার মধ্যে তারা কি করে? আকর্ষণ করে। এটা হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বল। দেন আসি সর্বশেষ মৌলিক বল, এই যেটাকে বলা হচ্ছে সবল নিউক্লিয় বল। যেটাকে কি বলা হয়? সবল। সো এইটা তো শুনেই বোঝা যাচ্ছে এটা কেমন হবে। দেখো এটা সৃষ্টি জগতের সবচেয়ে শক্তিশালী বল। সৃষ্টি জগতে আজ পর্যন্ত যত বল সৃষ্টি হয়েছে সবচেয়ে সৃষ্টি জগতের শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। ওই যে আমরা পারমাণবিক বোমা শুনি, ওকে, যেগুলো আমাদের এই সবল নিউক্লিয় বলের মাধ্যমেই হয়। তো দেখো তড়িৎচুম্বক বল হতেও এটা 100 গুণ বেশি শক্তিশালী। তড়িৎচুম্বক বল হতেও এটা কত গুণ? 100 গুণ বেশি শক্তিশালী, এবং এর পাল্লাটা আবার সসীম। তড়িৎচুম্বক বলের আবার পাল্লা অসীম, বাট এটার সসীম মাত্র 10⁻15 মিটার। এটা তুমি যেটার সাথে তুলনা করতে পারো সেটা হচ্ছে আমাদের যে পরমাণুর ভেতরে প্রোটন নিউট্রন থাকে না, এই প্রোটন আর নিউট্রনের মধ্যে যে আকর্ষণ, এই আকর্ষণ, ওকে, সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। বাট এই আকর্ষণটা কিন্তু অনেক বেশি। দেখো প্রোটন আর নিউট্রন এই রেঞ্জটুকু হচ্ছে আমাদের এতটুকু হতে পারে, আর এই যে আকর্ষণ তাদের মাঝে, এই আকর্ষণটা কিন্তু অনেক বেশি। কারণ কি এটা আমাদের কার চেয়ে তড়িৎ চুম্বক হতেও 100 গুণ বেশি শক্তিশালী, বেশি আকর্ষণ করে। তাই যখনই তার এই আকর্ষণ ভেঙে দেওয়া যায় তখনই কিন্তু নিউট্রন আমাদের একদম ছড়িয়ে পড়ে, নিউট্রন ছড়িয়ে পড়ে, আর এইভাবেই পারমাণবিক বোমা বানানো হয়। ওকে, এবং কি করা হয় আমাদের এখানে নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন, এই বিক্রিয়াগুলো করা হয়, যেগুলো আমি পরবর্তীতে তোমাদের দেখাবো। তো সবল নিউক্লিয় বলের মাধ্যমে কি হয় বলতো? এটা অনেক শক্তিশালী বল, এটার মাধ্যমে আমাদের যাবতীয় পারমাণবিক জিনিসগুলো কিন্তু বানানো হয়। আচ্ছা এরপর দেখো পরমাণুর ভেতরে এই যে সবল নিউক্লিয় বলটা কিন্তু কাজ করে, করে কিনা? এমনকি সূর্য থেকে আলোর তাপও এই বল দিয়েই সৃষ্টি। আচ্ছা সূর্য তোমরা কিন্তু সবাই জানো সূর্য কিন্তু প্রচন্ড পরিমাণে তাপ দেয়। সূর্য কি করে? প্রচন্ড পরিমাণে তাপ দেয়। বাট সেখানে কি আছে? সেখানে আমাদের এই সবল নিউক্লিয় বলের কাজ আছে, যার কারণে এত তাপ বের হয়।
ওকে, আশা করি তোমরা সবল নিউক্লিয় বল জিনিসটা কি এটা ধরতে পারছো। তাহলে আমাদের মৌলিক বল যে 4 প্রকার এটা কিন্তু আমাদের টোটালি শেষ। ওকে, টোটালি শেষ। এখন আমরা জানবো হচ্ছে বলের সাম্যাবস্থা ও অসাম্যাবস্থা। বলের আবার সাম্যাবস্থা কি অসাম্যাবস্থা কি? সাম্যাবস্থা মানে সমান সমান, আর অসাম্যাবস্থা মানে অসমান। লক্ষ্য করো বলের সাম্যাবস্থা কি। আচ্ছা দেখো, বলের সাম্যাবস্থা হচ্ছে দুই বা ততোধিক বল একটি বস্তুর উপর প্রয়োগ করার পর বলগুলো সম্মিলিত লব্ধি যদি শূন্য হয় তাহলে তাকে বলের সাম্যাবস্থা বলে। এক্ষেত্রে বস্তু স্থির থাকবে। আচ্ছা ব্যাপারটা কি এটা আগে বুঝতে হবে যে দুই বা ততোধিক বল, আচ্ছা দুই বা ততোধিক মানে কমপক্ষে দুইটা হতে হবে, তার চেয়ে বেশি হলেও নো প্রবলেম। সো লক্ষ্য করো, সাপোজ এইখানে আমাদের এই যে কলমটা আছে না, এই কলমটা তুমি এক পাশ দিয়ে ধরছো, তুমি যতটুকু বল দিচ্ছ এইদিকে টানতেছো, ঠিক তোমার আরেকজন বন্ধু কলমটার এই পাশে ধরছে, সেও আবার কি করতেছে, তুমি যতটুকু বল দিয়ে এই দিকে টানতেছো সেও কিন্তু ততটুকু বল দিয়ে এই দিকে টানতেছে। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে এটাই দাঁড়াচ্ছে সাপোজ তোমার বন্ধু এইদিকে 10,000 নিউটন দ্বারা টানতেছে, 10,000 নিউটন বল দিয়ে এদিক টানতেছে, তুমিও 10,000 নিউটন দ্বারা এই দিকে টানতেছো, তাহলে এখানে কি হবে, বলের যে লব্ধি হবে সেটা হচ্ছে কিন্তু শূন্য, কারণ এটা আর এটা মাইনাস হয়ে শূন্য হয়ে যাবে। তাহলে এই বলের লব্ধি শূন্য হলে এইটাকে আমরা বলবো বলের সাম্যাবস্থা। আর বলের যখন সাম্যাবস্থা হবে তখন এইটা কিন্তু তোমার বন্ধুর দিকেও যাবে না, তোমার দিকেও যাবে না, এটা এইখানে স্থির থাকবে। সো এটাকেই বলা হয় বলের সাম্যাবস্থা। আর অপর দিকে তাহলে অসাম্যাবস্থা কি, এইখানে লক্ষ্য করো, তোমার বন্ধু সাপোজ এইখানে কি করছে, 20,000 নিউটন দিছে, তুমি 10,000 নিউটন দিছো, তাহলে এইখানে কি হবে, কেটে আমাদের মাইনাস হয়ে আমাদের 10,000 নিউটন এদিক বৃদ্ধি পাবে, 10,000 নিউটন কি পাবে এই দিকে টানবে। তার মানে 10,000 নিউটন যেহেতু টানবে এই বস্তুটা তখন এই দিকে যাবে, তখন কিন্তু বলের লব্ধি আর শূন্য হবে না, তাহলে সেটাকে আমরা বলবো বলের অসাম্য অবস্থা। সে সাম্য অবস্থায় থাকবে না, সে স্থির থাকবে না, সে এই দিকে গতিশীল হবে। আশা করি জিনিসটা ধরতে পারছো। আর এইখানে আরো একটি উদাহরণ তোমাদেরকে দিতে চাই, যে এইখানে লক্ষ্য করো তোমাদের বইয়ে যেটা দেয়া আছে, সাপোজ এইখানে হচ্ছে আমাদের কিছু একটা টাঙ্গানো বা তার যেটাকে আমরা বলি, এবং নিচে আমাদের কি আমাদের মাটি বা ভূপৃষ্ঠ আছে, এবং কথা হচ্ছে পৃথিবী কিন্তু সবসময় তাকে টানবে, পৃথিবী কি করবে, আর তারটা তো আছে, সো তারের এখানে আমরা একটা দড়ি ঝুলিয়ে দিলাম এবং দড়ির এইখানে আমরা একটা বস্তু ঝুলিয়ে দিলাম। ওকে, এখন কথা হচ্ছে এই বস্তুটা কি অবশ্যই কিন্তু পৃথিবী তাকে টানতেছে, পৃথিবী তাকে কি করতেছে, তার নিজের দিকে টানতেছে, তাই না? এখন তার মানে বস্তুটা পড়তেছে না কেন, লক্ষ্য করো আমরা কিন্তু বলের সাম্যাবস্থা থেকে জানি যে এই যে আমাদের বস্তুটা পৃথিবী টানতেছে কত দ্বারা, 9.8 ms ইনভার্স টু এই ত্বরণ দ্বারা কিন্তু পৃথিবী তাকে টানতেছে, বাট সে পড়তেছে না কেন, তার মানে আমরা এখান থেকে এটাই বুঝতে পারি যে উপরের যে দড়িটা এটাও তার মানে তাকে টানতেছে 9.8 ms ইনভার্স টু দ্বারা। কারণ কি, কারণ তাহলে এইটা আর এইটা বিয়োগ করে বলের লব্ধি শূন্য হবে, যার কারণে সে এখানে স্থির আছে। এই বিষয়টাই কিন্তু বোঝানো হয়েছে। ওকে, তার মানে পৃথিবী তাকে টানতেছে বাট সে এইখানে স্থির আছে, তার মানে তাকে উপর দিক থেকেও পৃথিবী যতটুকু দ্বারা টানতেছে উপর দিক থেকেও তাকে ঠিক ততটুকু দ্বারাই টানা হচ্ছে। ব্যাপারটা কি ক্লিয়ার? ক্লিয়ার, যার কারণে সে স্থির আছে, এটাকেই বলা হয় বলের সাম্যাবস্থা। জিনিসটা ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। আচ্ছা এরপরে এরপরে আমাদের যেটা জানার বিষয় আছে সেটা একটু দেখি। ভরবেগ মেইন কনসেপ্ট চলে আসলো, এটা জানার সঙ্গে সঙ্গে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটাও ইনশাল্লাহ কভার করবো। আচ্ছা লক্ষ্য করো, প্রথমেই আসি তাহলে ভরবেগ জিনিসটা বুঝতে হবে। সো ভরবেগ কি এটা আমরা একটু বুঝি, জাস্ট খেয়াল করো যে ভরবেগ জিনিসটা কি। ওকে, সো দেখো ভরবেগটা কি, ভরবেগ একটু কথাটা শুনেই কি মনে হচ্ছে, ভর আর বেগ, সো কথাটা শুনেই কিন্তু আমাদের মনে হচ্ছে হচ্ছে ভরবেগ হলো কি ভর ও বেগের গুণফল, এটাই হচ্ছে আমাদের সংজ্ঞা, বেগের কি গুণফল, শেষ শেষ। ওকে, ভর ও বেগের গুণফলকেই ভরবেগ বলে। আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে ভরকে কি দ্বারা প্রকাশ করা হয়, এটা একটা জানার বিষয় না, জানার বিষয়। তো ভরবেগকে এম দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এম তে কি ম্যাস, আর বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা প্রথমেই বলেছিলাম দ্বিতীয় অধ্যায়ের ক্লাস গুলো করবা, এটা করার আগে দ্বিতীয় অধ্যায়ের ক্লাস মাস্ট বি তোমার লাগবে। তাহলে ভি হচ্ছে কি আমাদের বেগ বা ভেলোসিটি মানে বেগ, তাহলে ভর ও বেগের গুণফল অর্থাৎ এম ইন্টু ভি, এটাই হচ্ছে আমাদের কি, এটাকেই আমরা বলবো ভরবেগ, ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। এখন ভরবেগকে কিন্তু আলাদাভাবে প্রকাশ করা হয় পি দ্বারা, জিনিসটা মনে রাখবা। তার মানে আমরা বলতে পারি ভরবেগ পি সমান হচ্ছে ভর ইন্টু বেগ অর্থাৎ এম ইন্টু ভি, তাহলে পি সমান কি এম ভি। ওকে, পি সমান কি এম ভি, এটাই হচ্ছে আমাদের ভরবেগের
সূত্র। ওকে, আশা করি তোমরা জিনিসটা ধরতে পারছো। তাহলে ভরবেগের যে সূত্র সেটা হচ্ছে পি সমান এমভি। এখন এইটা নিয়ে খেলা আছে, এটা নিয়ে কি আছে, খেলা আছে। কেমন করে কি খেলা সেটা লক্ষ্য করো। ভরবেগ জিনিসটা একটা মজার কাহিনী আছে। আচ্ছা দেখো, সাপোজ দেখো তুমি এইখানে দাঁড়িয়ে আছো, তুমি এখানে দাঁড়িয়ে আছো এবং এইটা হচ্ছে অনেক বড় একটা ট্রাক, মাল বোঝাই করা ট্রাক। এইটা এসে তোমাকে যখন বেজে দেবে, সাপোজ তোমার সাথে এইখানে কি হলো, তোমাকে বেজে দিল, তাহলে তোমার কি হবে, অবশ্যই 4-5টা হাত ভেঙে যাবে। সাপোজ 4-5টা হাত ভেঙে গেল। এরপরে এই গাড়ির বদলে দেখা গেল যে একটা সাইকেল আসলো, একটা সাইকেল আসলো। এখন তুমি কিন্তু বলবা, আচ্ছা তুমি কি চাচ্ছ, তুমি চাচ্ছ যে গাড়ি এসে আমাকে বেজে দে, মানে গাড়ি এসে বেজে দেখ নাকি সাইকেল এসে বেজে দেখ। তুমি কিন্তু অবশ্যই চাবে সাইকেল এসে বেজে দেখ, তার কারণ কি, সাইকেল দিয়ে বেজে দিলে তোমার ক্ষতি কম হবে। বাট ভরবেগের যে কাহিনীটা সেটা হচ্ছে এইটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে একটা ভরা ট্রাক, অনেক বড় ট্রাক এসে বেজে দিলেও তোমার যে ক্ষতি হবে, একটা ছোট সাইকেল এসে বেজে দিলেও সেই রকম ক্ষতি হবে। কেমন করে সেইটা একটু তোমাদেরকে বোঝাই, লক্ষ্য করো। আচ্ছা, তাহলে এখন দেখো, প্রথমে এই যে আমাদের ট্রাকটা আছে না, সাপোজ এই ট্রাকটা, সো এই ট্রাকটার হচ্ছে আমাদের ভর এম সমান দেখা গেল ভর, আচ্ছা একটা ছোট মোটো ট্রাকই ধরো, যে আমাদের ভরটা হচ্ছে কি, ভরটা হচ্ছে কি 1000 কেজি, 1000 কেজি ভরটা হচ্ছে কি আমাদের 1000 কেজি এই ট্রাকের ভর। আর এটার সাপোজ বেগ তুমি চিন্তা করো, বেগ হচ্ছে এটার কত, বেগ হচ্ছে তোমার কত হতে পারে, এটার বেগ তুমি ধরে নাও যে, সাপোজ আমি নিয়ে নিলাম যে 2 ms ইনভার্স 1 বেগ। ওকে, এটার বেগকে 2 ms ইনভার্স 1। তাহলে এখন যদি তোমাকে বলি এটার ভরবেগ কত, ভরবেগ পি কত, তো এটার ভরবেগ কত হবে, পি সমান আমরা জানি এম ভি। তাহলে এম হচ্ছে আমাদের 1000 ইন্টু ভি হচ্ছে 2, তার মানে আমরা পাবো 2000। আর এখন যদি ভরবেগের একক বলা হয় তাহলে ভরবেগের একক হবে কেজি ms ইনভার্স 1। যারা প্রথম ক্লাস করেন, দ্বিতীয় অধ্যায়ের ক্লাসগুলো করনি অবশ্যই করবা, প্রথম অধ্যায়ের ক্লাস করনি অবশ্যই করবা। প্রথম অধ্যায়ের ক্লাসে এই একক মাত্রা নিয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা, তাহলে লক্ষ্য করো, আমাদের এই ট্রাকটার ভরবেগ কত, 2000। আমাদের এই ট্রাকটার ভরবেগ কত, 2000 কেজি মিটার পার সেকেন্ড। তার মানে এই মিটার, এই ট্রাকটা যখন তোমাকে বেজে দেবে তাহলে সেটা ক্ষতি করবে কত, এই 2000 কেজি ms ইনভার্স 1 যে ভরবেগ, এইটা যে ক্ষতি করবে আমাদের এই ট্রাকটা সেই ক্ষতি করবে। ঠিক একই ভাবে এখন লক্ষ্য করো, সাপোজ আমাদের এটা হচ্ছে একটা কি বাইসাইকেল, ছোট মোটর সাইকেল। তো দেখা যাচ্ছে এই সাইকেলের আমাদের ভর হচ্ছে তুমি ধরে নাও 20 কেজি, 20 কেজি। আর আমাদের এই সাইকেলটার বেগ এখন ধরে নাও যে বেগ ভি সমান হচ্ছে 100 ms ইনভার্স 1। এখন তাহলে এই সাইকেলের ভরবেগ কত হবে, লক্ষ্য করো, 20 × 100। তাহলে 20 × 100 কত হয়, 2000 হয় না, 2000 কেজি ms ইনভার্স 1 হয়। এখন লক্ষ্য করো, এইখানেই হচ্ছে আমাদের কি টুইস্টটা। সো এইখানে আমাদের দেখো, আমাদের যে গাড়ির ভরবেগ, এই গাড়ির ভরবেগও 2000 কেজি ms ইনভার্স 1 হয়ে গেল। আমাদের যে সাইকেলের ভরবেগ এটাও কিন্তু আমাদের 2000 কেজি ms ইনভার্স 1 হলো। তার মানে এই সাইকেল বেজে দিলেও তোমার যে ক্ষতি হবে সমপরিমাণ ক্ষতি হবে এইরকম 1000 কেজি ভরের একটা ট্রাক বেজে দিলেও। বাট এইখানে যে টুইস্টটা সেটা হচ্ছে কি, আমাদের এই সাইকেলের বেগটা 100 মিটার পার সেকেন্ড, যেটা কিন্তু আসলে অনেক বেশি, এটা আসলে হওয়া সম্ভব নয়। বাট এইখানে কি হয়, এইখানে হচ্ছে তোমাদের বিভিন্ন রেসিং খেলা দেখো না, সেইখানে এইরকম হতে পারে আর কি। আচ্ছা, তার মানে এই ভরবেগ থেকে আমরা জানতে পারলাম যে আমরা একটা সাইকেল যদি 100 মিটার পার সেকেন্ড বেগে এসে তোমাকে বেজে দেয়, তাহলে যদি তোমার 4টা আঙ্গুল নষ্ট হয়। একটা যদি তোমার এইরকম গাড়ি, বড় গাড়ি 2 মিটার পার সেকেন্ড বেগে এসে বেজে দেয়, তাহলেও তোমার ওই 4টা আঙ্গুলই নষ্ট হবে, বেশি কিছু হবে না। আর একই ভাবে লক্ষ্য করো, সাপোজ এইরকম বড় এই গাড়ির আমাদের ভরবেগ হচ্ছে 2000 কেজি মিটার পার সেকেন্ড, আমাদের সাইকেলেরও ভরবেগ 2000 কেজি মিটার পার সেকেন্ড। এখন তারা যখন এখানে আসবে, আসার পর তারা যখন বাজবে, বাজার পর কি হবে, সবাই তো বলবে যে এটা তো অনেক বড় গাড়ি, এটা তো নড়বেই না, আমাদের সাইকেলটা এদিকে চটকে যাবে। কিন্তু আসলে না, এইখানে আমাদের এই গাড়িটাও এই দিকে যতদূর চলে যাবে আমাদের সাইকেলটাও এই দিকে ততদূরই চলে যাবে। জিনিসটা কেমন লাগে, ভালো লাগে না, ভালো লাগে। কারণ কি, দেখো এইখানেই হচ্ছে আমাদের যে মেইন জিনিসটা, এটার আমাদের ভরবেগ যত, এটারও ভরবেগ তত। এই দুইটা যখন এইরকম সংঘর্ষ করবে, তারা দুইজনে এই দিকে সমান দূরত্ব অতিক্রম করবে। বাট আমরা অনেকেই ভাববো যে গাড়ি এখানেই থাকবে বাট সাইকেলটা এইদিকে চটকে যাবে। নো, এমন কোনো কথা নেই। ওকে, আশা করি বুঝতে পারছো। সো জিনিসটা এটাই হচ্ছে আমাদের ভরবেগ। আচ্ছা, এখন তোমাদেরকে যেটা আমি জানাবো, সো ভরবেগ তো তোমরা ক্লিয়ার যে পি সমান
এমভি, এটাই হচ্ছে ভরবেগ। সো যদি বলা হয় যে আমাদের ভরবেগের মাত্রাটা কি, তাহলে আমাদের এই এমভি না, সো এম এর যে মাত্রা সেটা হচ্ছে আমাদের এম, বড় হাতের এম দেব, আর হচ্ছে আমাদের ভি অর্থাৎ বেগের মাত্রা তো সবাই জানো এল টি ইনভার্স ওয়ান, তাহলে এম এল টি ইনভার্স ওয়ান, এটা হচ্ছে আমাদের ভরবেগের মাত্রা। ওকে, আচ্ছা তাহলে ভরবেগের সূত্রটা মনে রাখবা, পি সমান এম ভি। আচ্ছা এই জিনিসটা তো ক্লিয়ার। আচ্ছা এখন লক্ষ্য করো, আমরা এখন জানবো হচ্ছে ভরবেগের পরিবর্তন। তাহলে কি ভরবেগের পরিবর্তন, এই জিনিসটা একটু তোমাকে জানতে হবে যে ভরবেগের পরিবর্তন বলতে কি বোঝায়। আচ্ছা ভরবেগের পরিবর্তন কি, পরিবর্তন অলওয়েজ মনে রাখবা, যখনই বলবে পরিবর্তন তার মানে প্রথম থেকে কিছু থাকবে, শেষে কিছু থাকবে, আর এই শেষেরটা থেকে প্রথমটা বিয়োগ করলে আমরা পরিবর্তনটা পাবো, এই জিনিসটা একটু খেয়াল রাখবে। আচ্ছা সো ভরবেগের পরিবর্তন কি, লক্ষ্য করো, সাপোজ আমাদের এইখানে এইটা আছে, সো এইটার একটা হচ্ছে ভর আছে, এইটার একটা কি আছে, ভর আছে, ভর ধরে নিলাম এম ভর, ভর কত, এম ভর। আচ্ছা এখন দেখো এইটা এখন কি হবে, চলা শুরু করবে, মানে এইটা কি করবে, চলা শুরু করবে, তাহলে প্রথমে কিন্তু তার একটা বেগ থাকবে। সো প্রথমের বেগকে তাকে আমরা বলবো ইউ, আদি বেগ। আগের ক্লাস কিন্তু দ্বিতীয়দের ক্লাস কিন্তু করতেই হবে। তাহলে দেখো আমাদের যখন এই বস্তুটা চলা মানে এইখান থেকে আসবে, তখন এইখানে তার একটা ভর আছে, ভর আমরা এম ধরে নিলাম, এবং তার যে বেগটা আছে সেটাকে আমরা পরিকল্পনা করলাম ইউ বেগ। ইউ হচ্ছে কি তার আদি বেগ, এটা হচ্ছে কি তার আদি বেগ। এখন লক্ষ্য করো সে এখান থেকে কোথায় চলে গেল, এখান থেকে সাপোজ এখানে আসলো যখন, তখন আমরা আর একটা চিন্তা করলাম। সো এইখানে এখন লক্ষ্য করো, এইখানে তার যে ভরটা আছে, এখানে গেলে কি তার ভরের কোনো চেঞ্জ হবে, চেঞ্জ হবে না। তুমি যদি আজকে এখানে থাকো, কালকে যদি তুমি ঢাকায় যাও, তারপরের দিন যদি বরিশালে যাও, তোমার কি ভর চেঞ্জ হবে, হবে না। তোমার ভর যদি 40 কেজি, 40 কেজিই থাকবে। তার মানে এটার ভর যদি এইখানে এম থাকে, সে যখন এখানে গেছে তার ভর তখনও এমই রয়ে গেছে, ভর ঠিকই রয়ে গেছে, বাট বেগ কিন্তু চেঞ্জ হয়েছে। এখানে তার আদি বেগ ছিল ইউ, বাট এখানে যখন গেছে তখন তার আর একটা বেগ হবে, যেটাকে আমরা বলবো শেষ বেগ, সেটা হচ্ছে ভি। তার মানে এখন যদি আমি বলি এই অবস্থাতে তার ভরবেগ কি ছিল বলতো, তার ভরবেগ ছিল হচ্ছে এম ইউ, তার ভরবেগ ছিল কত, এম ইউ, তাই না? আর এইখানে তার ভরবেগ কত বলতো, এম ভি, এইখানে তার ভরবেগ হচ্ছে এম ভি, এখানে আমাদের বেগ ছিল ইউ, তাহলে ভর আর বেগ এম ইউ, এইখানে আমাদের ভর আর বেগ এম আর ভি, এম ভি। তার মানে এখন যদি বলি তাহলে ভরবেগের আমাদের পরিবর্তনটা কি হয়েছে, এই যে এখানে ভরবেগ এম ভি, এখানে আমাদের ভরবেগ এম ইউ, তাহলে এই দুইটা বিয়োগ করলেই আমরা ভরবেগের পরিবর্তন পাবো। সো ভরবেগের তাহলে যদি বলি পরিবর্তনের সূত্রটা লেখো, তাহলে ভরবেগের পরিবর্তন সমান আমরা লিখতে পারি এমভি মাইনাস এমইউ, এটাই হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তনের যে সূত্রটা সেটা কি লিখবা, যে এমভি মাইনাস এমইউ, অর্থাৎ এই যে এইখানে তার ভরবেগ যেটা এমভি, সেইটা বিয়োগ এইখানে প্রথম অবস্থায় তার যে ভরবেগটা ছিল সেইটা, তাহলে আমরা কি পাবো, ভরবেগের পরিবর্তন পাবো। আচ্ছা এখন যদি তোমাকে এখন বলি, দ্বিতীয় অধ্যায়ের যারা ক্লাস করেছো, তোমাকে যদি বলি যে ভরবেগের পরিবর্তনের পরিবর্তনের হার এইটা কি, এখন যদি তোমাকে এই জিনিসটা আমি প্রশ্ন করি যে ভরবেগের পরিবর্তনের হার কি, সো লক্ষ্য করো তুমি তাহলে কিন্তু এই জিনিসটা লিখবা যে ভরবেগের পরিবর্তন সমান এমভি মাইনাস এমইউ। তাহলে ভরবেগের পরিবর্তন এই জায়গাতে তুমি লিখতে পারো এমভি মাইনাস এম ইউ। এখন বলা হয়েছে যে ভরবেগের পরিবর্তনের আবার হার, সো হার কথা যেখানেই শুনবে তাকে টি দ্বারা ভাগ করবে, জিনিসটা দ্বিতীয় শিখিয়েছি না, শিখিয়েছি। তার মানে যেহেতু এটা ভরবেগের পরিবর্তন আর যেহেতু এর হার চাইছে, তার মানে এটাকে টি দ্বারা ভাগ করবো কিনা বলো, এটাকে আমরা টি দ্বারা ভাগ করব। তার মানে আমাদের ভরবেগের পরিবর্তনের হারের যে সূত্র সেটা হচ্ছে এমভি মাইনাস এমইউ ডিভাইডেড বাই টি। তাহলে আমরা লিখতে পারি ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের কি হার, হার কি আমাদের এমভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। ক্লিয়ার না, ক্লিয়ার। আচ্ছা এখন আমি তোমাদেরকে দেখাবো নিউটনের দ্বিতীয় সূত্র। সো লক্ষ্য করো নিউটন তার দ্বিতীয় সূত্র কি, দ্বিতীয় সূত্রতে কি বলেছেন। সো আমি যদি একটু লিখি, নিউটন তার দ্বিতীয় সূত্রতে বলেছেন যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের কি সমানুপাতিক। আচ্ছা এইখান থেকে এখন তোমাকে বুঝতে হবে এবং কি আনতে হবে, একটা সূত্র তৈরি মেক করতে হবে। তো এখন লক্ষ্য করো আমাদের কি বলছে
যে নিউটনের যে দ্বিতীয় সূত্র সেটা হচ্ছে কি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে একটু লক্ষ্য করো তো, এই যে ভরবেগের পরিবর্তনের হার সমান আমরা জানি কি পাইছি, mv মাইনাস mu ডিভাইডেড বাই টি। তাহলে আমরা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এই কথাটার বদলে লিখতে পারি mv মাইনাস mu ডিভাইডেড বাই টি, লিখতে পারি কিনা। এখন বলছে তাহলে এই ভরবেগের পরিবর্তনের হার কি প্রযুক্ত বল, তাহলে প্রযুক্ত বলকে প্রকাশ করা হয় এফ দ্বারা, এই প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ এই যে সমানুপাতিক চিহ্ন দিয়ে দিলাম। অর্থাৎ তাহলে এখন আমি সূত্র থেকেও বলতে পারবো এটা যেহেতু বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। শেষ। তার মানে আমরা কি করলাম, নিউটনের যে দ্বিতীয় সূত্র আছে সেটার গাণিতিক রূপ দিলাম। তো এখন এইখান থেকে আমরা একটা সূত্রে আসবো এই সমানুপাতিক তুলে দিয়ে আরো বিভিন্ন কাজ করে। আচ্ছা, এই সূত্রে আসার ক্ষেত্রে তোমরা দ্বিতীয় অধ্যায়ে জেনেছো যে আমাদের ত্বরণ এ সমান কি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, অর্থাৎ ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি সমান কি এ। এখন লক্ষ্য করো, আমি এইভাবে যদি লিখি এফ সমানুপাতিক, ওইখানে উপরে আমি কি কমন নিতে পারি, এম কমন নিতে পারি, কমন নিলে কি থাকবে ভি মাইনাস ইউ, আর নিচে থাকবে হচ্ছে টি। আচ্ছা, এখন লক্ষ্য করো তাহলে আমি কিন্তু এখানে কি করছি, এফ সমানুপাতিক এম কমন নিয়েছি, যার কারণে আমাদের কি থাকতেছে এই ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি থাকতেছে। এখন বলো এফ সমানুপাতিক এম লিখলাম, এই ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এটা সমান আমি এ লিখতে পারি, সো এটা সমান এ লিখলাম। এখন লক্ষ্য করো এই সমানুপাতিককে তুলে দিয়ে আমরা একটা সমান নেব, বাট সমান নিতে পারবো, বাট এইখানে তাহলে একটা ধ্রুবক দিতে হবে। ধ্রুবক কি, যে কোনো আমরা ধ্রুবক নিতে পারি, সাপোজ আমি নিলাম হচ্ছে কে, এইখানে ধ্রুবক, বাট এইখানে কে এর মান অন ধরতে হবে তোমাকে, ওকে, কে এম এ। এখন কে এর মান যদি 1 হয় তাহলে কি হবে, এফ সমান জাস্ট কে বাতিল হবে, জাস্ট এম এ থাকবে। তার মানে এটাই হচ্ছে আমাদের নিউটনের কি সূত্র বলো, দ্বিতীয় সূত্র। নিউটনের কি দ্বিতীয় সূত্রের গাণিতিক যে ব্যাখ্যা সেটা হচ্ছে এফ সমান এম এ। এটা দিয়েই তোমাকে অনেক অনেক অঙ্ক কিন্তু কষতে হবে। তাহলে ক্লিয়ার কিনা বলো, নিউটনের দ্বিতীয় সূত্রটা কোথা থেকে আসলো, তার যে কথা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার অর্থাৎ mv মাইনাস mu ডিভাইডেড বাই টি প্রযুক্ত বল অর্থাৎ এফ এর সমানুপাতিক। শেষ। ওকে, সো এখান থেকে আমরা কি পাই, এফ সমান এম এ, এই সূত্রটা কিন্তু পাই। ওকে, আচ্ছা, এখান থেকে কিন্তু তোমাদের বিভিন্ন ম্যাথ করতে বলবে, এগুলো যখন ম্যাথ বলবে সো আমরা কি করব, সৃজনশীল নিয়ে যখন আলোচনা করব তখন ম্যাথ নিয়ে আলোচনা করব। সাপোজ তোমাকে বলে দিল কোন বস্তুর ত্বরণ, ত্বরণ হচ্ছে 8 ms ইনভার্স 2 এবং বলে দিল বস্তুটির ভর হচ্ছে আমাদের কি, বস্তুটির ভর হচ্ছে সাপোজ দিয়ে দিল যে 2 কেজি। এখন তোমাকে বললো যে প্রযুক্ত বল নির্ণয় করো, সো আমরা প্রযুক্ত বল এফ সমান জানি এম এ। সো এখানে আমাদের এম হচ্ছে আমাদের ভর অর্থাৎ 2, আর এ হচ্ছে আমাদের ত্বরণ আমাদের 8, তাহলে 8 দুগুণ 16। এখন কথা হচ্ছে এই যে আমাদের প্রযুক্ত বল বা বলের যে একক সেটা কি হবে, লক্ষ্য করো আমাদের এই ভরের একক কি কেজি, আর আমাদের ত্বরণের একক কি ms ইনভার্স 2, সবাই জানো এটা। তার মানে আমাদের এই প্রযুক্ত বলের বা বলের যে একক সেটা কি হবে কেজি ms ইনভার্স 2। বাট তোমরা তো জানো বিজ্ঞানীরা অনেক চালাক, তারা কি করছে, এই নিউটন বিজ্ঞানী কি করছে, যেহেতু তার নাম নিউটন সো তার এই এককটা হওয়া উচিত ছিল কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, বাট তিনি এইটা না দিয়ে তিনি তার একক দিয়েছেন নিউটন। 1 নিউটন বল 2 নিউটন বল, সো এইটার বদলে আমরা এইটা লিখবো। ওকে, এখন যদি এমসিকিউ আসে যে এখানে বল কোনটা, সো বলের একক নিচের কোনটি, যদি এন দেওয়া থাকে তাহলে এন হবে, আর যদি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার থাকে তাহলে এইটাতে টিক দিতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এই বলের একক কি কেজি ms ইনভার্স 2 অথবা নিউটন। এখন যদি বলি তাহলে এই আমাদের বলের ইয়াটা কি, আমাদের না বলের মাত্রাটা কি, সো দেখো কেজির মাত্রা কি, আমাদের কেজিতে কেজি হবে। ওকে, কেজি মানে কেজির যে মাত্রা সেটা হবে এম। সো এরপরে দেখো এই ত্বরণের মাত্রা ms ইনভার্স 2, ত্বরণের মাত্রা হচ্ছে lt ইনভার্স 2। তাহলে আমাদের এটা হবে কি, এটা হবে আমাদের বলের কি, বলের মাত্রা। ওকে, বলের একক হচ্ছে কেজি ms ইনভার্স 2 অথবা নিউটন দিয়ে প্রকাশ করব। তাহলে আশা করি এই জিনিসটা ক্লিয়ার, তোমাদের নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমাদের কিভাবে এরকম একটা সূত্র আসে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি জানলাম, এই পর্যন্ত আমরা জানলাম হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র এবং ভরবেগের কেচ্ছা কাহিনী নিয়ে জানলাম। এখন আমরা জানবো হচ্ছে সংঘর্ষ নিয়ে। এখন আমরা কি নিয়ে জানবো বলো, সংঘর্ষ নিয়ে জানবো। ওকে, সো দেখো সংঘর্ষ জিনিসটা কি, দেখো সংঘর্ষ যে সূত্রটা আছে সেটাও আমরা বের করব। সংঘর্ষ, আচ্ছা সংঘর্ষ কি, আচ্ছা এজন্য তোমাদের যে কোনো দুইটা বস্তু লাগবে, কেননা সংঘর্ষ হতে গেলে দুইটা বস্তুই লাগবে। ওকে, আচ্ছা লক্ষ্য করো সাপোজ এইটা হচ্ছে আমাদের একটা বস্তু এবং এটা হচ্ছে আমাদের আর একটা বস্তু, সো এটাও বস্তু এবং এটা হচ্ছে আমাদের
আর একটা বস্তু। তাহলে এই দুইটা বস্তু আমাদের আছে, এই দুইটা বস্তু সংঘর্ষ হবে। ওকে, সো এই বস্তুটা এখানে আছে, এই বস্তুটা এখানে আছে। এখন দেখা যাচ্ছে এই জিনিসটা লক্ষ্য করো, এই বস্তুটার একটা ভর আছে না, সো এই ভরটাকে আমরা কি ধরবো, এমন ধরবো। কি ধরবো, এমন ধরবো। ধরবো কিনা, কারণ এইখানে এমন কেন ধরলাম, কারণ এই দুইটা বস্তু যেহেতু এটার ভর এমন, এটার ভর তো ওটার চেয়ে আলাদা, এটাকে আমরা m2 ধরবো। ওকে, আচ্ছা, তাহলে এটার ভর আছে m1 এবং এইটার যে প্রথম অবস্থায় যে বেগটা সেটাকে আমরা ধরবো u1, ইউ1 ধরবো। এখন লক্ষ্য করো এইখানে আমাদের কি হবে, এই বস্তুটার প্রথমে একটা ভর আছে যেটাকে আমরা m2 ধরবো, কারণ এটাকে তো m1 ধরতে পারবো না, কারণ m1 এই বস্তুটার ভর ধরেছি, তাহলে এটা হচ্ছে m2 ভরের বস্তু। এবং এর যে আদিবেগটা সেটা আমরা u2 ধরবো, কারণ ওর আদিবেগ u1, এর আদিবেগ u2। এখন দেখা যাবে কি তারা এই আদিবেগ এই বেগ নিয়ে তারা চলতে শুরু করবে, এই m1 এবং m2 ভরের বস্তু। এখন দেখা যাচ্ছে এইখানে এমন একটা অবস্থায় আসলো যেখানে এসে কি হচ্ছে, তাদের মাঝে সংঘর্ষ হচ্ছে। সো দেখা গেল যে এই অবস্থাতে এসে তাদের কি হলো, সংঘর্ষটা হয়ে গেল। সো এইখানে তার সংঘর্ষটা হয়ে গেল। আচ্ছা, এখন দেখো সংঘর্ষের পর কি হবে। সাপোজ এইখানে সংঘর্ষ হওয়ার পর আমাদের এই বস্তুটা চলে গেল এইখানে এবং আমাদের এই বস্তুটা চলে গেল এইখানে। তাহলে আমাদের কি হচ্ছে এখানে একটু দেখো। আচ্ছা, তাহলে এখন লক্ষ্য করো এইখানে বস্তু চলে আসছে এবং এইখানে। সো দেখো সংঘর্ষ হয়েছে কিন্তু আমাদের এই জায়গাতে। তাহলে এই m1 u1 বস্তুর সাথে m2 u2 বস্তুর সংঘর্ষ এখানে হয়েছে। হওয়ার পর তারা দুইজন এইখানে যাওয়ার পর এইখানে দেখো এইখানে তার যে ভর সেটা কি থাকবে, অবশ্যই তার ভর কিন্তু সেম থাকবে m1, এবং তার বেগটা কিন্তু চেঞ্জ হবে, v1 হয়ে যাবে, তাই না? কারণ কি, তার ভর যেখানেই তুমি যাও তোমার ভর কিন্তু সেম থাকবে, বাট এইখানে তার u1 বেগ ছিল, বাট কথা হচ্ছে যখন তারা সংঘর্ষ হয়ে এখানে গেল তখন কিন্তু তার বেগটা কি হয়েছে, অবশ্যই পরিবর্তন হয়েছে। সো যেটাকে আমরা বলবো v1। এবং এই বস্তুটা যে এখান থেকে এখানে আসছে তার ভরটা ওই সেম থাকবে, m2 থাকবে, এবং আমাদের ভর বেগ যেটা হবে সেটা অবশ্যই v2 হয়ে যাবে, তাই না? u1 আদি বেগ ছিল, v2 হয়ে যাবে তার শেষ বেগ। এখন সংঘর্ষের যে সূত্রটা সেটা হচ্ছে কি, যে সংঘর্ষের আগে বস্তুদ্বয়ের ভরবেগের যোগফল সমান হচ্ছে সংঘর্ষের পর বস্তুদ্বয়ের ভরবেগের যোগফল। আচ্ছা, এটা দ্বারা কি বোঝাচ্ছে লক্ষ্য করো। অর্থাৎ এই বস্তু দুটোর সংঘর্ষের আগে যে ভরবেগ ছিল, অর্থাৎ এই বস্তুর ভরবেগ এইটা এবং এই বস্তুর ভরবেগ হচ্ছে এই দুইটা যোগফল যত ছিল, যখন তারা সংঘর্ষ হয়ে এখানে আর এখানে গেল তখন এই বস্তুটার ভরবেগ এবং এই বস্তুটার ভরবেগ যোগ করে যেটা হবে, এইটা আর এইটা কি থাকবে, সমান থাকবে। অর্থাৎ সংঘর্ষের আগে তাদের মোট ভরবেগ সমান হচ্ছে সংঘর্ষের পরে তাদের মোট ভরবেগ। অর্থাৎ তাহলে সংঘর্ষের আগে তাদের মোট ভরবেগ কত, m1 u1 প্লাস m2 u2, তাই না? m1 u1 প্লাস কি m2 u2। তাহলে এইটা সমান হচ্ছে সংঘর্ষের পরের ভরবেগের যোগফল। তাহলে সংঘর্ষের পরের ভরবেগের যোগফল কি, m1 v1 প্লাস m2 v2। ওকে, জিনিসটা ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে কি আমাদের কিসের সূত্র বলো, এটা হচ্ছে আমাদের কি সংঘর্ষের সূত্র। ওকে, তাহলে বস্তুদ্বয়ের সংঘর্ষের পূর্বে ভরবেগের যোগফল সংঘর্ষের পরের ভরবেগের যোগফলের সমান, দুটোই একই সেম থাকবে। সো তাহলে m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। তাহলে যখন এখান থেকে আমরা সিকিউ ক্লাস করব তখন কিন্তু এগুলোর যে ব্যবহার, এখান থেকে আরো কিভাবে শুধু v1 এর সূত্র বের করব, ওকে, এই বিষয়গুলো আমরা জানবো। তাহলে তখন সিকিউ নিয়ে আলোচনা করার সময় এগুলো জানবো। সো এর পরবর্তীতে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে মহাকর্ষ বল, নিউটনের তৃতীয় সূত্র এবং ঘর্ষণ বল। এই তিনটা বিষয় নিয়ে পরবর্তী কোনো ক্লাসে আলোচনা হবে। এবং পরবর্তী ক্লাস পেতে কি করবো, অবশ্যই ডেসক্রিপশন বক্সে যাবা, দেন তোমরা কি করবে, এখানে তোমাদের ফিজিক্সের সবগুলো অধ্যায়ের লিঙ্ক আছে। সো তোমরা তৃতীয় অধ্যায়ের লিঙ্কে ক্লিক করে এই ভিডিওটা পাবে, দ্বিতীয় ভিডিওটা পাবে, সবকিছু ইনশাল্লাহ পেয়ে যাবে। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।